অপূর্ব প্রতিদান। এ বিশ্ব চরাচরে মানুষ এসেছে নিজেদের সুন্দর কর্ম দ্বারা এ ধরণীকে আরও সুন্দর করতে, আর তার উত্তম কর্মের বিনিময়ে পরকালীন জীবনে নাজাত লাভ করতে। কিন্তু পৃথিবীতে এসে মানুষ তার আসল কর্তব্যকে ভুলে গেছে। ফলে অধিকাংশ মানুষ হয়েছে ভোগবাদী। তবে এ জগৎ সংসারে এমন অনেক লোক আছে যাদের জীবনটা ত্যাগের মহিমায় ভাস্বর। তারা তাদের কর্মের মাধ্যমে প্রমাণ করেছেন যে ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ। নাবিল পিতৃমাতৃহীন এক অনাথ বালক। শৈশবে পিতামাতা মারা যাওয়ার পর চাচার অপত্য স্নেহে সে লালিত পালিত হয়েছে। দিনমজুর পুত্রহীন আবিদ মৃত ভাইয়ের স্মৃতিচিহ্ন হিসাবে ভাতিজাকে পুত্রবৎ লালন পালন করে বড় করেছে। নিজের সহায় সম্বল যা ছিল সব ব্যয় করে ভাতিজাকে লেখাপড়া শিখিয়েছে। আজ নাবিল শিক্ষিত যুবক। আবিদ সাহেব চান নাবিল ভালো কোন চাকুরি পাক এবং তার ছোট মেয়েকে বিবাহ করুক। কিন্তু একটা তিনি সরাসরি নাবিলকে কখনো বলেননি। তবে নাবিলের কানে কথাটা যে কোনভাবে পেঁচেছে। এম.এ পাশ করার পর কয়েক বছর কেটে গেছে। কোন চাকুরি সে পায়নি। ছাত্রদেরকে প্রাইভেট পড়িয়ে সে বেশ টাকা উপার্জন করে। এতে 4 সদস্যের চাচার সংসার ভালোই কেটে যাচ্ছে। নতুন ঘর করেছে। 3 বেলা খাবার জন্য আর চিন্তা করতে হয় না। সবার পরনে মানানসই পোশাক শোভা পায়। তারপরও স্থায়ী কোন চাকুরি নয় বলে সে বিয়ের কথা ভাবে না। ইতিমধ্যে তার চাচা অসুস্থ হয়ে পড়েন। তিনি নাবিলকে ডেকে বলেন, বাবা, আমার দিন ফুরিয়ে এসেছে। তোমার বোন আসমাকে পাত্রস্থ করে যেতে পারলাম না। ওকে একটা যোগ্য পাত্রে তুলে দিয়ে যেতে পারলে শান্তিতে মরতে পারতাম। চাচার ইঙ্গিত বুঝতে পেরে নাবিল মনে মনে রাই হয়ে যায়। কারণ মেয়ে হিসাবে আসমা খারাপ নয়। তাছাড়া ছোট থেকে তাকে দেখে এসেছে। তাই চাচিকে সে বলে, তোমাদের কোন ইচ্ছা থাকলে তোমরা তা পূরণের ব্যবস্থা কর, আমি অমত করব না। নাবিলের ভদ্রচিত কথায় চাচি খুশি হন। একদিন শুভক্ষণে নাবিল আসমার বিয়ে হয়। তারা এখন সুখী দম্পতি। বিয়ের 3 বছরের মাথায় তাদের প্রথম সন্তান হয় লাবিব। বছর 2 হল নাবিল একটি বহুজাতিক কোম্পানিতে ভালো সম্মানিতে চাকুরিও পেয়েছে। থাকে ঢাকায়। প্রতি মাসে বাড়ি আসে। চাচা চাচি স্ত্রীপুত্র সবাইকে দেখে যায়। সবার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিয়ে আবার ফিরে যায় কর্মস্থলে। নাবিলের চালচলন, আচার ব্যবহার ও কর্মস্পৃহা এবং সততায় মুগ্ধ কোম্পানির মালিক। নাবিল আসার পর কোম্পানির উন্নতিও হয়েছে কল্পনাতীত। কর্মকর্তা কর্মচারীদের ম্যানেজ করার চমৎকার ক্ষমতা রয়েছে তার মাঝে। এজন্য জামান সাহেব নাবিলকে নিয়ে ভাবতে থাকেন। জামান সাহেব তার একমাত্র মেয়ে রায়হানাকে শখ করে বিয়ে দিয়েছিলেন দেশের শীর্ষস্থানীয় ধনীর দুলালের সাথে। কিন্তু তার মাতকাশক্তি ও উচ্ছিন্নের কারণে জামান সাহেব তার মেয়েকে ছাড়িয়ে নিতে বাধ্য হন। তখন থেকে তিনি মনে মনে একটি চরিত্রবান ছেলেকে খুঁজছিলেন। এক্ষেত্রে নাবিলই তার প্রথম পছন্দের পাত্র। তিনি নাবিলের সার্বিক অবস্থা জেনেও নিজের মেয়েকে তার হাতে তুলে দিতে রাজি। এ বিষয়ে স্ত্রী এবং মেয়ের সাথে কথাও বলেছেন। মেয়ের নিঃসঙ্গতা দূর করার জন্য কোম্পানির কিছু বিষয় দেখার জন্য তাকে কিছু দায়িত্বও দিয়ে রেখেছেন। তাই কাজের সুবাদে নাবিলের সাথে তার কিছুটা পরিচয় আছে বৈকি। এজন্য বাবার পছন্দে রায়হানা অমত করেনি। জামান সাহেব একসময় নাবিলের গ্রামের বাড়ি চলে যান। কথা বলেন নাবিলের চাচার সাথে। জামান সাহেবের পরিচয় পেয়ে আবিদ ভাতিজার ভবিষ্যতের কথা ভেবে অমত করেন না। কিন্তু এসব নাবিল জানতে পারেনি। একসময় জামান সাহেব নাবিলকে ডেকে বিষয়টি বললেন। নাবিল অমত করে। বলে যে, প্রয়োজনে আমি চাকুরি ছেড়ে দিতেও রাজি। কিন্তু এই অসম বিবাহ আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া আমার স্ত্রী সন্তান সবই আছে। জামান সাহেব তাকে রাসূল, ছাত ও সাহাবা কেরামের কথা বলে বুঝানোর চেষ্টা করেন। এতে নাবিলের মন নরম হয়। সে কিছুদিন সময় চেয়ে নেয়। বাড়ি এসে চাচা চাচিকে প্রথমে বলে। তারা বিষয়টি নাবিলের উপরে ছেড়ে দেয়। নাবিল স্ত্রীর কাছে বলে। আসমা তাকে বলে, পৃথিবীতে সবকিছুর ভাগ মানুষ দিতে পারে, কিন্তু নারী তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। শরিয়াতে যেহেতু একাধিক বিবাহ নিষিদ্ধ নয়, সেহেতু আমি আপনাকে নিষেধ করতে পারছি না। তবে আপনার হৃদয়ে আমার জন্য একটা জায়গা চাই, আমার সন্তানের জন্য চাই একটা নিরাপদ আশ্রয়।
এসব থেকে আমরা যেন বঞ্চিত না হই। নাবিল কর্মস্থলে ফিরে আসে। মালিক তাকে আবার ডেকে এ বিষয়ে বলেন। তখন সে বলে, আমি দরিদ্র কর্মচারী মাত্র। আপনার মেয়ের যোগ্য পাত্র আমি নই। জামান সাহেব বলেন, তোমার সবকিছু জেনেই সিদ্ধান্ত নিয়েছি। তুমি অমত কর না। তোমার স্ত্রী ছেলে কেউ অধিকার বঞ্চিত হবে না। তবে তুমি আরও কিছু সময় ভেবে দেখ। এদিকে রায়হানা তার মাকে নিয়ে চলে যায় নাবিলের বাড়িতে। অনেক গল্প করার পর আসমাকে কথাটা বলে। আসমা শুধু বলে, বোন হিসাবে তোমাকে আমার হৃদয়ে স্থান দেওয়ার সুযোগ পেলে এবং তোমাকে আমার পাশে পেলে নিজেকে ধন্য মনে করব। আসমার কথায় খুশি মনে রায়হানা ফিরে যায়। শুভক্ষণে জামান সাহেব মেয়েকে তুলে দেন নাবিলের হাতে। একসময় কোম্পানির দায়দায়িত্ব সব বুঝিয়ে দেন নাবিলকে। অনেক দিন হয়ে যায়। রায়হানার কোনো সন্তান হয় না। অনেক চিকিৎসা করেও কোন লাভ হয়নি। সে জানতে পারে যে তার আর সন্তান হবে না। ওদিকে আসমার স্বাস্থ্য ভেঙে যায়। সে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। পরীক্ষায় ধরা পড়ে তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করতে দেরি হয়ে গেছে অনেক। জরুরি অপারেশন করাতে হবে। কিন্তু আসমার রক্তের গ্রুপের সাথে কারও মিল পাওয়া যায় না। তার বড় বোনের রক্তের গ্রুপ মিলে গেলেও সে কিডনি দিতে রাজি নয়। পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও কিডনি পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় জানা যায় তার রক্তের গ্রুপের সাথে রায়হানার গ্রুপের মিল রয়েছে। সে একটা কিডনি দিতেও চায়। সবাই তাকে নিষেধ করে, কিন্তু কারও কথা সে মানতে নারাজ। সবার কথা উপেক্ষা করে সে একটা কিডনি আসমাকে দান করে। রায়হানা বলে যে আমাকে তার স্বামীর অংশ দিয়েছে, আমার নিঃসঙ্গতাকে দূর করতে সহযোগিতা করেছে, আমার নির্জীব জীবনে সজীবতা এনে দিয়েছে, আমাকে বেঁচে থাকার পথ করে দিয়েছে, আমি তাকে আমার দেহের অংশ দিয়ে তার কৃতজ্ঞতা স্বীকার করলাম। তাছাড়া আমার চেয়ে আসমার বেঁচে থাকা বেশি দরকার, কেননা তার সন্তান আছে। আমার তো কেউ নেই। শিক্ষা, কেউ কারো উপকার করলে সুযোগ মতো তারও উপকার করা ও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আমরা এই চ্যানেলে জীবনের শিক্ষার ভিডিও আপলোড করে থাকি, তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন শিক্ষা ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।